এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি। আসসালামু আলাইকুম দর্শক, আল্লামা মামুনুল হক সাহেব হুজুর হঠাৎ জামায়াতে ইসলাম এবং বিএনপিকে নিয়ে কি বলেছে দর্শক, সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে বাংলাদেশে চলছে ধ্বংসের রাজনীতি, এই বিষয় নিয়ে একজন সাবেক সেনা সদস্য অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। যে কথাগুলি দর্শক আপনারা শুনতে পাবেন, তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, সর্বপ্রথম আমরা দেখি আল্লামা মামুনুল হক সাহেব হুজুর কি বলেছে। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। বাংলাদেশে অনেকগুলো ইসলামী সংগঠন একটি অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছি। আমাদের লক্ষ্য এলায়ে কালিমাতুল্লাহ, আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। ইসলামী সংগঠনগুলো আগামীর বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের যে অভিন্ন লক্ষ্য আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামে আমরা ইস্পাত কঠিন একটি ঐক্য গড়ে তুলতে চাই। আমরা নেতৃবৃন্দ ইতিমধ্যেই আমাদের মধ্যকার অতীতের অনেক তিক্ততাকে আমরা পিছনে ফেলে বাংলার বর্তমানে বাস্তবতাকে সামনে রেখে, জাতির চাহিদাকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত তৈরি করেছি। আমি আজকের এই বিশাল সমাবেশকে লক্ষ্য করে জিজ্ঞাসা করতে চাই, জাতীয় নেতৃবৃন্দ যদি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করবার জন্য ঐক্যবদ্ধ কোনো কর্মসূচির ঘোষণা করে, টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে একসঙ্গে ভূমিকা পালন করার জন্য প্রস্তুত থাকবেন কিনা? আজকের পৃথিবীর বাস্তবতায় বর্তমান বাংলাদেশে আমাদেরকেও সেই পর্যায়ক্রমিক ধাপগুলো অনুসরণ করতে হবে। সেজন্য সর্বপ্রথম আজকে বাংলাদেশের ইসলাম, মুসলিম জাতিসত্তা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমাদেরকে সর্বপ্রথম আমাদের অভিন্ন শত্রু ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে ইস্পাত কঠিন একটা ঐক্য গড়ে তুলতে হবে। ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য আমাদের যে ঐক্য করতে হবে, সেখানে যেভাবে আমাদের ইসলামপন্থীদের বলিষ্ঠ ভূমিকা থাকতে হবে, ঠিক তেমনি ভাবে জাতীয়তাবাদী সহ দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই আধিপত্যবাদকে আমাদেরকে রুখতে হবে। তাই এজন্য আজকের এই মঞ্চে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ ছিলেন, আছেন, তারাও আছেন, অন্যান্য ইসলামী সংগঠন সমূহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমনাই হুজুর রয়েছেন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদ এবং তার দর্শকদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন ঠেকানোর জন্য আমাদের গড়ে ওঠা ইস্পাত কঠিন রাজপথের ঐক্য ধরে রাখতে হবে। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে। দর্শক, আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি বাংলাদেশের রাজনীতি নিয়ে এই সাবেক সেনা সদস্য কি বলেছে। দেড় যুগের শাসন, বাংলাদেশের মানুষ কত কষ্ট জর্জরিত হয়ে প্রতিটি দিন গুনতে হয়েছে। 5ই আগস্ট 2024 সালের দ্বিতীয়বার বাংলাদেশে স্বাধীনই বলা যায়। এই আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বেপরোয়া হয়ে গেছে, যে যেমনে পারছে সেভাবে কাজ করছে। আমরা দেশের জন্য কাজ করেছি, দলের জন্য কাজ করেছি, সংবিধানের জন্য কাজ করেছি, রাষ্ট্রের জনগণের জন্য কাজ করেছি। যে দল দুর্নীতি করবে, দুঃশাসন দেখাবে, আমরা তাদের বিপক্ষে থাকব, জনগণের পক্ষে থাকব। এই 5ই আগস্টের পর ছাত্র সমন্বয়করা যে ভূমিকা পালন বর্তমানে করছেন, সেগুলো অনেকেই প্রশ্নবিদ্ধ আছে। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। ওনারা দেশের মানুষ ছাত্র সমন্বয়কদেরকে অনেক ভালোবাসত, তাদের উপর বিশ্বাস ছিল। এখন সেই ছাত্র সমন্বয়করাই নিজেরাই রাজনৈতিক দল করতে যাচ্ছে বাংলাদেশ নাগরিক ঐক্য পরিষদ। আসলে এই বিষয়টা জনগণ কতটুকু ভালো চোখে দেখবে? তাদের দ্বারাই জনগণ একটা ভালো কিছু আশা করত, কিন্তু তারাই যখন রাজনৈতিক দল গঠন করে তখন বুঝতে হবে তাদের মধ্যেও লোভ লালসা কাজ করছে। তো যাক, রাজনীতি করার অধিকার সকলেরই আছে, করুক, সমস্যা নেই। কিন্তু আমি আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে কথা বলবো। এই 17 বছরে
প্রত্যেকটা এলাকায় দেখা যায় বিএনপি কত বড় শক্তিশালী রাষ্ট্র দল ছিল। আওয়ামী লীগের সাথে পেতাত করে বিএনপির নেতাকর্মীরা শতকরা 90% লোক চলতে হয়েছে। এই 17 বছরে এর পূর্বে যারা রাজনীতি করেছে ওইটা আলাদা, কিন্তু 17 বছরে বিএনপির রাজনীতির নেতাদেরকে কিন্তু আমরা চিনেছি, দেখেছি। শতকরা 10% লোক সাহসের সাথে কাজ করেছে, তারপরেও বাড়িতে থাকতে পারে নাই। এই 5ই আগস্টের পর এখন বিএনপির পূর্বের যে নেতাগুলো 17 বছর যাদেরকে দেখা যায় নাই, ইঁদুরের গর্তে ছিল, তারাই আজ বড় বড় কমিটিতে চান্স পাচ্ছে, বড় বড় জায়গার মধ্যে তারা অবস্থান নিচ্ছে, পোস্টার ব্যানার দিয়ে প্রতিটা এলাকায় ঘিরে ফেলেছে যে তারাই এখন ত্যাগী নেতা। অথচ যারা কষ্ট করেছে দলের জন্য, দলকে ছেড়ে যায় নাই, বিএনপির দলের অনিশ্চিত ভবিষ্যৎ জানা সত্ত্বেও তারা দলের জন্য কাজ করে গেছে, আজকে তাদের মূল্যায়নটা কোথায়? এবং বিএনপির বর্তমানে যারা নবগঠিত কমিটি, যাদেরকে দেওয়া হচ্ছে আহ্বায়ক কমিটি, প্রায় প্রতিটি কমিটিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের ভক্ত, আওয়ামী লীগের সাপোর্টার নিয়ে কমিটি করতে হচ্ছে। আমার প্রশ্ন এটাই, কেন করতে হবে? বিএনপির এত বড় একটি দল, কত লোক নির্যাতিত হয়েছে, কমিটিতে ঢুকতে পারছে না, দলের ভ্যাকেন্সি নাই। যেখানে আমাদের লোক সংখ্যা অনেক বেশি, নেতা হওয়ার যোগ্যতা রাখে, সেখানে আওয়ামী লীগের লোক কমিটিতে থাকবে, এটা কোন যুক্তিতে থাকা যায়? তাহলে আওয়ামী লীগ দলটা ঢোকার সাথে সাথে দলের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তারা অপরাধ করবে, ক্রাইম করবে, বুমিং করবে, গুলি করবে, দর্শন করবে, খুন করবে, বলবে এগুলো বিএনপি কাজ করেছে। তো এগুলো আমাদের হাইকমান্ডের দৃষ্টি আসা উচিত। এখনো সময় আছে, যদি আপনারা বিএনপিকে ক্ষমতায় আনতে চান তাহলে এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকতে হবে এবং খুব কঠিনভাবে কমিটিগুলো সাজাতে হবে। এবং যারা সিনিয়র রাজনীতিবিদ আছেন তাদের সাথে পরামর্শ করতে হবে, বসতে হবে। যারা ত্যাগী নেতা আছে তাদের ঘরে ঘরে গিয়ে তাদের কমিটিতে আনার জন্য আহ্বান জানাতে হবে, অনুরোধ করতে হবে। ত্যাগী নেতারা কখনোই নেতার পিছনে গিয়ে দালালি চামচামি করে আমাকে পদ দেন এই কথা কখনোই বলবে না। যারা নেতার পিছনে যায় তারা দালাল চামচামি করে পদ পাওয়ার জন্য, নেতা হওয়ার জন্য যায়। যারা ত্যাগী নেতা তারা কিন্তু চায় না। আজকে আমি প্রথমেই সবসময় আমি অ্যাডভান্স একটু কথা বলে রাখি, এটা আপনারা সকলেই জানেন। এই গত 3 দিন আগে সচিবালয়ে আগুন লেগেছে, আমি একটা প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদটা আমি একটু ভিন্নভাবে করি, সবসময় নেগেটিভ নিয়ে করি, আমার মাথায় সবসময় নেগেটিভ জিনিসটাই কাজ করে। আমি বলেছি যে 4টা মন্ত্রণালয় একই যুগে একই বিল্ডিংয়ে আগুন লাগে কিভাবে, অথচ গত 2 দিন আগেও আমরা দেখলাম মন্ত্রণালয়ের নথিপত্র সহ 2টা ট্রাক উদ্ধার করা হয়েছে। কারণ এগুলো প্ল্যানিং ভাবে করা হয়েছে। ওইখানকার যারা সচিবরা আছে, আমলারা আছেন, তারা কিন্তু আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত অফিসার ছিলেন। তাদের উপর কোনো ভরসা নাই, তাদের উপরে জনগণ কোনো ভরসা করতে পারবে না এবং তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টারাও ভরসা করতে পারবে না, কারণ তারা আওয়ামী লীগের থেকেই তারা নিয়োগ পেয়েছে। তারা আওয়ামী লীগকে চায়, তারা চায় যে চলে বলে কৌশলে আওয়ামী লীগ যেন আবার ক্ষমতায় আসতে পারে। বর্তমানে আওয়ামী লীগ সরকার নিয়োগে বাংলাদেশে শতকরা 75% লোক সব ডিপার্টমেন্টে, প্রশাসন, ডিফেন্স মন্ত্রণালয়, প্রতিটা সেক্টর দপ্তরে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত লোক আছে। এগুলো যতক্ষণ পর্যন্ত না সরাবে ততক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগের যে অত্যাচারের বিষয়গুলো, মানুষকে যে হত্যা, খুন, গুম করেছে, মানুষ কিন্তু এগুলো তাদের মনে কি বলবো, তারা আত্মা কখনো শান্তি পাবে না যাদেরকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের শিকড় যদি কোনো জায়গায় কমান্ড লেভেলে থাকে, এই বিষয়ে জনগণকেও সতর্ক থাকতে হবে এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকেও সতর্ক থাকতে হবে। এগুলো দ্রুতভাবে আপনার এগুলো পোস্টিং করে বা বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারলেই আমি মনে করি দেশে সুশাসন ফিরে আসবে, তত্ত্বাবধায়ক সরকার ভালোভাবে কাজ করতে পারবে। আর আমরা জানি এই সরকার 2 বছরের আগে কখনোই জাতীয় নির্বাচন অন্তত দিবে না, যা ওনাদের চাল চলন, কথাবার্তা বা তাদের দেশ শাসনের মধ্যেই বোঝা যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি দলীয় সরকার না আসবে, জবাবদিহিতা সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ কিন্তু নিয়ন্ত্রণে থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার মানে সকলের জন্য নিরপেক্ষতা পালন করা। তাই এখানে আওয়ামী লীগের কিন্তু সুযোগ নিচ্ছে। 2 দিন হয় নাই আওয়ামী লীগের পতন হয়েছে, এখনো ছাত্রছাত্রীদের, বিভিন্ন দলের নেতাকর্মীদের রক্ত লেগে আছে রাস্তাঘাটে। কিভাবে তাদেরকে প্রশাসনের মাধ্যমে গুলি করে হত্যা করা হয়েছে, এগুলো এখনো মনে হলে যারা 71 সালে যুদ্ধ দেখে নাই, মৃত্যু দেখে নাই, তারা কিন্তু 5ই আগস্টের মৃত্যুগুলো স্বচক্ষে দেখেছে। কচি কচি কোমলমতি শিশুদেরকে, ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, মেয়েদেরকে গুলি করে হত্যা করেছে, দর্শন করেছে। সেগুলো কিন্তু মানুষ ভুলে যাবে না। আবার এখন আওয়ামী লীগ আবার পোস্ট করে আবার খুব শীঘ্রই আমরা ফিরে আসবো, খুব শীঘ্রই আমরা ক্ষমতায় আসবো, আর বেশি দিন নয়, শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে। কত ধরনের কথাবার্তা আলোচনা আমরা ফেসবুকে দেখি। এগুলো আসলে লজ্জা হয় আওয়ামী লীগের জন্য যে তারা এখনো আওয়ামী লীগের ক্ষমতা আনার জন্য চেষ্টা করে। তাহলে কত বড় নির্লজ্জ, বেহায়া তারা হতে পারে। মানুষ খুন করে, দর্শন করে, লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। এই বড় বড় ইকুইপমেন্ট, বড় বড় রাস্তাঘাট করলেই দেশের উন্নয়ন হয় না। মানবিক চিন্তা করলে দেশের উন্নয়ন হয় মানুষের উন্নয়ন দিয়ে।
তো আজকে আমি তত্ত্বাবধায়ক সরকার যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, বিভিন্ন উপদেষ্টারা আছেন, তাদেরকে বলবো আপনারা চোখ কান খুলে রাষ্ট্র পরিচালনা করুন। তা না হলে বাংলাদেশে যে কোনো মুহূর্তে একটি বিদ্রোহ শুরু হতে পারে। কারণ আমি আগেই বলেছি, বাংলাদেশের সমস্ত সেক্টর, দপ্তর, প্রশাসন, ডিফেন্স এগুলো কিন্তু আপনার আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত আছে, এখনও আছে। তো তাদেরকে মন মানসিকতা আওয়ামী লীগের পক্ষেই আছে, কারণ তারাও জানে যে আমরা এই সরকার পরিবর্তন হলে আমাদের ক্ষতি হতে পারে বা আমাদের ভালো কোনো কিছু নাও হতে পারে। এই বিষয়ে তাদের মনে কিন্তু কাজ করছে। তারাও চাইবে যে আওয়ামী লীগ সরকার যেন আবার ক্ষমতায় আসলে তারা নিরাপদে থাকবে। এই ভুল বিষয়গুলো তাদের মনের মধ্যে কাজ করছে। তো আমরা যারা সরকারি আমলাতে আছেন, আমার ভিডিওগুলো যারা দেখবেন, তাদেরকে বলবো আপনারা দেশের জন্য কাজ করেন। যা হওয়ার হয়ে গেছে। এই আওয়ামী লীগ সরকারের জন্য কাজ করতে গিয়ে আপনারাও দেশের মানুষের কাছে ভিলেন হয়েছেন, দেশের মানুষের কাছে খারাপ হয়েছেন। হয়তো টাকার পাহাড় করেছেন, কিন্তু এই টাকার পাহাড় কিন্তু মৃত্যুর পর কিন্তু আপনার কবরে যাবে না। মাত্র 3.5 হাত কবর আর 3.5 হাত মানে কয়েক গজ কাপড় ছাড়া কিছুই যাবে না। তোতে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এখনো সময় আছে, মানুষের হক নষ্ট করবেন না। রাজনৈতিক দলগুলোকে বলবো দেশের জন্য কাজ করুন। আর আমি বিএনপিকে বলতে চাই, আমার দল বিএনপিকে বলতে চাই, যারা কমিটিতে আসবে তারা যেন সূক্ষ্মভাবে বিবেচনার মাধ্যমে কোনো টাকা পয়সা দিয়ে কোনো অযোগ্য ব্যক্তিকে যেন কমিটিতে না রাখা হয়, যোগ্য ব্যক্তি কমিটিতে রাখা হয়। এবং যারা ভালো মানুষ, সাহসী মানুষ, যোগ্য ব্যক্তি, দেশপ্রেম, সমাজের প্রেম, ভালোবাসা আছে দেশের প্রতি, ওইসব ব্যক্তিদেরকে খুঁজে বের করে কমিটিতে প্রদান করলেই দেশে ভালো একটা রাজনৈতিক দল গঠন হবে এবং দলও উপকৃত হবে। পকেট কমিটিতে দল কখনো উপকৃত হবে না, দেশের মানুষ উপকৃত হবে না। সবসময় তারা দুর্নীতির দিকেই ঝুঁকে যাবে আমি মনে করি। তো প্রিয় বন্ধুগণ, যারা কমিটি দিচ্ছে, আমি আগেও বলেছি, যারা কমিটি দিবে নেতারা, ওই নেতারা যে এমপি হবে তার কিন্তু গ্যারান্টি নেই। যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, এমপি না হয় পদ, যারা পদ পাবে তারা হয়তো এমপি নির্বাচন করতে পারবে না, আর যারা এমপি নির্বাচন করবে তারা পদে থাকতে পারবে না। হয়তো সবাই এমপি হবেও না, বা সবাই পদও পাবে না। তারপর এটার মধ্যেই বেছে নিতে হবে। তো আমি চাইবো যারা পদ পদবি দিবেন খুব সাবধানে দিবেন। আওয়ামী লীগের কোনো লোক যেন বিএনপিতে অবস্থান করতে না পারে, কারণ আমাদের বিএনপির হাজার হাজার মানুষ পদ পদবি থেকে বঞ্চিত হয়ে আছে। তাদের থেকে বেছে আপনারা বিএনপি কমিটি দিয়ে শক্তিশালী একটি দল গঠন করার সুযোগ নেবেন। তা না হলে সামনে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। বিএনপিকে মাইনাস করার জন্য অনেক দল কিন্তু বসে আছে। আমি একটু সতর্কবার্তা দিতে চাই, গত 17 বছরে জামাতে ইসলাম কোনো একটা আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং করতে পারে না। এখন কিন্তু তারা নিশ্চিন্তভাবে মিছিল, মিটিং, আপনার সমাবেশ, ঘরে ঘরে তাদের নসিহত পুছাচ্ছে, ইসলামের বার্তা দিচ্ছে, মানুষকে হেদায়েতের বার্তা দিচ্ছে এবং ইসলামের দলের মধ্যে আসার জন্য তাদেরকে তাগিদ দিচ্ছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। এবং ইসলামী এখন দলগুলোতে যারা যাবে তারা হয়তো আওয়ামী লীগ থেকে যাবে, বা আওয়ামী লীগ তো যাবেই না, আওয়ামী লীগ থেকে তো নিবেই না জামাতে, হয়তো বিএনপির থেকে লোকগুলো মাইনাস হবে। এখন যদি ছাত্ররা যদি কোনো দল করে, ছাত্র নাগরিক অধিকার পরিষদ, ছাত্ররা যদি সেই দলগুলো গঠন করে, সেই দল বিএনপির থেকে কিন্তু যাবে, কারণ বিএনপি বড় দল। তাহলে দল থেকে কিন্তু লোকজন, একটা লোক চলে গেলে একটা লোক কিন্তু কমে যাবে। তাই আমি বিএনপির হাইকমান্ড, মহাসচিব যারা মহোদয় আছেন, যারা হাইকমান্ড আছেন, প্রত্যেকেই বলবো প্রত্যেকের জায়গা থেকে যার যার এলাকাতে টুকু নেতাকর্মীদেরকে নিয়ে কাজ করবেন। ওই আত্মীয় স্বজনকে দিতে হবে, আমার ওই বিয়ের শালার সম্বন্ধী কমিটিতে ঢুকাইতে হবে, আমার বন্ধুর ছেলে কমিটি ঢুকাইতে হবে। এই ধরনের যদি করেন তাহলে দলের জন্য ভালো কিছু আসবে না। আমি অতটুকুই বলার আছে, শুধু অতটুকুই বলি। আমরা দেশ নিয়ে কথা বলি। আর আমি প্রশাসনকেও বলবো, সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, এটা 100% কনফার্ম। কারণ আমি কনফার্ম না করে কথা বলি না, আমার আন্দাজগুলো প্রত্যেক সময় সঠিক হয়। সচিবালয়ে যারা নিয়োগপ্রাপ্ত আছেন, অফিসার আছেন, সচিবরা আছেন, তাদেরকে রিমান্ডের মাধ্যমে, গ্রেপ্তারের মাধ্যমে রিমান্ড নেওয়া হোক, কেন আগুন লাগানো হলো। এবং আমি জানি, যতটুকু বোঝা যায়, তাদের অবৈধ কাগজপত্র, নথিপত্রগুলো সরিয়ে ফেললে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণস্বরূপ কিছু থাকবে না। সেজন্যই এই নথিপত্রগুলো সরিয়ে ট্রাক ভরে সরানো হয়েছে, আগুন লাগানো হয়েছে, যাতে এগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে, যেন কোনো প্রমাণ আওয়ামী লীগের দুঃশাসনের, দুর্নীতির কোনো মানচিত্র যেন এই মন্ত্রণালয়ে না থাকে, যেন আগামী ভবিষ্যৎ যেন দেশের জন্য অনেক ক্ষতি কিছু হয়, তারা চাচ্ছে। এবং শেখ হাসিনা প্রতিনিয়তই চাচ্ছে বাংলাদেশে যেন শান্তিতে রাজনীতি কেউ না করতে পারে, যেন তার উপর সে যে অশান্ত করে গেছে, যেন অন্য সরকার আসলেও যাতে অশান্তিতে পড়ে, তারা কিন্তু বসে নেই। আওয়ামী লীগ সরকার এই প্ল্যান করে আছে। তাই সকল রাজনীতিবিদদেরকে বলবো, আপনারা দেশের জন্য কাজ করেন। আওয়ামী লীগের এই বিষয়ে সবাইকে প্রতিরোধ করে তুলতে হবে, কারণ আওয়ামী লীগের এই অশান্ত বাংলাদেশকে করার জন্য। দর্শক, এই সাবেক সেনা সদস্যের কতগুলোদের কাছ থেকে মনে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।